ভিউয়ার্স কি অবস্থা? কল পোর্ট সেটার ভ্রমণ এখনো চলছে। এই যে পিছের যে ক্লক টাওয়ারটা দেখতেছেন, মরিসন কোম্পানি নাম শুনি, ব্রিটিশ কোম্পানি। কাইন্ড অফ ছোট যে একতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা বেসিকলি হচ্ছে ব্ল্যাক স্মিথস ওয়ার্কশপ এটাকে বলে, বা প্রিজন সেল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আপনাদেরকে আমাদের চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওটি একটি দুর্গকে নিয়ে। এই দুর্গটি শ্রীলঙ্কায় অবস্থিত একটি দুর্গ। দুর্গ যা ইংরেজিতে ফোর্ট বা ক্যাসেল নামে পরিচিত, মূলত প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য নির্মিত একটি স্থাপনা। দুর্গগুলি সাধারণত উচ্চভূমিতে বা কৌশলগত স্থানে নির্মিত হয়, যাতে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এবং আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করা যায়। দুর্গ নির্মাণের ইতিহাস প্রাচীনকাল থেকে শুরু হয়। প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, ভারত, চীন এবং ইউরোপের বিভিন্ন স্থানে দুর্গ নির্মাণের উদাহরণ পাওয়া যায়। মধ্যযুগে ইউরোপের দুর্গ নির্মাণের প্রচলন ব্যাপকভাবে বৃদ্ধি পায়, বিশেষ করে ক্রুসেডের সময়। দুর্গের স্থাপত্য শৈলী সময় ও স্থানের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। দুর্গের চারপাশে শক্তিশালী প্রাচীর থাকে, যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। দুর্গের প্রবেশের জন্য মজবুত দরজা ও গেট থাকে, যা সহজে ভাঙা যায় না। প্রাচীরের বিভিন্ন স্থানে টাওয়ার থাকে, যা থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। অনেক দুর্গের চারপাশে খাল বা মজবুত পরীক্ষা থাকে, যা শত্রুর প্রবেশে বাধাগ্রস্ত করে। বাংলাদেশের অনেক প্রাচীন দুর্গ আছে, যেমন লালবাগের কেল্লা, মহাস্থানগড় ও সোনারগাঁ। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সো আমি এখন বর্তমানে যেখানে দাঁড়ায় আছি, আমার পিছে একটা আপনারা কামান দেখতেছেন। সো এই পুরো যে সিটিটা, এই সিটিটা বেসিকলি ছিল একটা ফোর্ট। সো ফোর্ট খুব আগেকার দিনে আপনারা যদি ক্যাসেলের কথা চিন্তা করেন বা এরকম বড় বড় ফোর্টের কথা চিন্তা করেন, তাহলে এগুলোর হচ্ছে কিছু সিকিউরিটি সিস্টেম ছিল। এই সিকিউরিটি সিস্টেমগুলো নিরাপত্তা ব্যবস্থা ছিল, যে এগুলোকে প্রোটেক্ট করা লাগে। সো প্রোটেক্ট করার জন্য তাদের যে প্রোটেকশন যে দিবে, এই প্রোটেকশনগুলো ফোর্টের জন্য ছিল ডিফারেন্ট, ক্যাসেলের জন্য ছিল ডিফারেন্ট। মুঘলদের রাজপ্রাসাদগুলোর কথা চিন্তা করেন তাহলে ওগুলো ছিল ডিফারেন্ট। সো ফোর্টের জন্য তারা বেসিকলি কামান ইউজ করতো, বিভিন্ন ধরনের কামান। এখানে একটা কামান আছে, বাট ওরা বেসিকলি আরও 6-7টার মতো কামান ইউজ করতো, এবং এগুলোর নাম ছিল ব্যাস্টিয়ন। সো এটার নাম ছিল অরোরা ব্যাস্টিয়ন। অরোরা হচ্ছে একটা গ্রিক শব্দ, আর শব্দটার মানে হচ্ছে অরোরা, পূর্ব দিক থেকে উদয়মান একটা গড বা গডেস, এরকম একটা নাম ছিল অরোরা ব্যাস্টিয়ন। এটার কারণ ছিল যে এটা হচ্ছে পূর্বমুখী। আমি যে দিকে দাঁড়ায় আছি বর্তমানে, এটা পূর্বমুখী, এবং আমার এই সামনে এই দিকটা হচ্ছে পূর্ব। তো এই যে ব্যাস্টিয়ন, এটার দায়িত্বে ছিল এরকম 9-10 জনের একটা ট্রুপস, ওদের যারা হচ্ছে মূলত সোলজার। এবং ওদের বেসিক দায়িত্বটা ছিল যে ইন্টারন্যাশনাল যে ওয়াটার, এই যে আমার পিচের যে ইয়াটা দেখতেছেন, যে অংশটুক দেখতেছেন ওই বিল্ডিং থেকে এই বাম পাশের অংশটুক, এটা কিন্তু দিস ইজ দি গেটওয়ে টু দি ইন্টারন্যাশনাল ওয়াটার্স। তো এই মহাসাগর দিয়ে যদি কেউ যাইতে চায়, তো এটাই হচ্ছে এই দিকে আসা লাগে। তো এই ব্যাস্টিয়নটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, বিষয় ছিল, যে তারা বাইরে শত্রুর হামলা থেকে রক্ষা করার জন্য এই ইস্ট ব্যাস্টিয়নটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সো এই মুহূর্তে আমি এখন যাব হচ্ছে ব্ল্যাক ফোর্টে। ব্ল্যাক ফোর্ট হচ্ছে ইনফ্যাক্ট এই যে পুরা যে ফোর্ট, আই মিন ডাচ ফোর্ট বা হচ্ছে পর্তুগিজ ফোর্ট বা হচ্ছে গলের যে এই কোস্টাল এরিয়াতে যে ফোর্টিফিকেশনসগুলো করছিল প্রথমে পর্তুগিজে আসার পর, এটার সবচেয়ে পুরাতন পার্ট হচ্ছে ব্ল্যাক ফোর্ট। সো এটা মূলত প্রথমে আমি যখন বলছিলাম যে 1507-এ যখন কিংডম অফ কোর্টের সাথে পর্তুগিজরা একটা চুক্তিতে গেল যে আমরা হচ্ছে সিনামন ট্রেড করবো আর এখানে ফোর্টিফিকেশনস করব, তখন ওরা মূলত এই ব্ল্যাক ফোর্টটা করে। এবং পরবর্তীতে যখন তারা ডাচদের সাথে যুদ্ধে হারে, ডাচরা এটাকে নেয়, এটাকে নিয়ে তাদের গোলা বারুদ রাখার জন্য ইউজ করে। এবং লেটার অন ব্রিটিশরা এসে তারা একটা প্রিজন সেল বানায়। সো এটা ইনফ্যাক্ট দি সার্ভাইভিং ওয়ান অফ দি সার্ভাইভিং ওল্ডেস্ট infrastructure
রাইট হিয়ার ইন গলে। সো ভাবলাম যে যখন যেহেতু এখানে আসছি, সো এটা দেখে যাই আর লেটস সি ভিতরে কি আছে। আর পিছে যে ছোট যে ছোট যে একতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা বেসিকলি হচ্ছে ব্ল্যাকস্মিথস ওয়ার্কশপ এটাকে বলে, বা প্রিজন সেল। সো পর্তুগিজরা যখন ডাচদের কাছে হেরে গেল, ডাচরা এই বিল্ডিংটাকে ইউজ করছিল আফ্রিকানদের নিয়ে আসতো। তারা বিভিন্ন দেশ থেকে, আফ্রিকার দেশদের স্লেভ নিয়ে আসতো। আমরা জানতাম যে আফ্রিকান বেসিক্যালি নিগ্রোরা আগে ছিল স্লেভ, পরে হচ্ছে নেলসন ম্যান্ডেলা এসে তেবারি থেকে তাদেরকে উত্তরায় আনছে। সো আফ্রিকানদের তারা নিয়ে আসতো, আফ্রিকানদের নিয়ে এসে তাদেরকে এইখানে হচ্ছে মূলত কাজ করাইতো এবং তাদেরকে দিয়ে মূলত তাদের বিভিন্ন আর্মামেন্টস, তাদের গোলা বারুদ এইসব ম্যানুফ্যাকচার করাইতো। সো দিস ওয়াজ কাইন্ড অফ আ স্মল ফ্যাক্টরি, বাট এটার একটা অংশ এখনও রয়ে গেছে। ইটস অলমোস্ট 900 ইয়ার্স ওল্ড দিস বিল্ডিংটা। আর পরে যখন ব্রিটিশরা আসছে, ব্রিটিশরা তো পরে দখল করছিল এই আইল্যান্ডটা বেসিকলি ডাচদের থেকে। সো ব্রিটিশরা এসে এর পাশেই হচ্ছে একটা কাইন্ড অফ পুলিশ স্টেশন করে, এবং পুলিশ স্টেশন যেহেতু পাশেই করে সেহেতু এইখানে তারা একটা প্রিজন সেল হিসেবে কাজ করে। এবং রিসেন্টলি যেটা দেখা গেছে, তারা একটা আর্কিওলজিক্যাল এক্সকাভেশন চালাইছিল যে শ্রীলঙ্কান সরকার, এবং চালায় দেখা গেছে যে এই বিল্ডিংয়ের নিচে প্রচুর পরিমাণ কয়লার পাওয়া গেছে, নিদর্শন পাওয়া গেছে, যেটা কিনা তারা আরও 700 থেকে 800 বছর আগে ইউজ করা হয়েছিল। তার মানে বোঝা গেল যে যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছে তখন থেকেই কিন্তু মানুষজন কয়লা ইউজ করে, এটা একটা জ্বালানি হিসেবে ইউজ করে তারা বিভিন্ন কিছু ম্যানুফ্যাকচার করতো, আর্মস থেকে, আর্মামেন্টস থেকে। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত গল ফোর্ট একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, যার সমৃদ্ধ এবং রঙিন অতীত রয়েছে। 1588 সালে পর্তুগিজরা প্রথম এটি নির্মাণ করে এবং পরে 17শো শতাব্দীতে ডাচরা ব্যাপকভাবে দুর্গটি মজবুত করে তোলে। গল ফোর্টের দ্বীপের ঔপনিবেশিক ইতিহাস এবং স্থাপত্যের উজ্জ্বল উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। গল ফোর্টের গল্প শুরু হয় 1505 সালে, যখন পর্তুগিজরা লরেন্কো দে আলমেইদার নেতৃত্বে প্রথম দ্বীপে অবতরণ করে। তারা গলেতে একটি বাণিজ্যিক পোস্ট স্থাপন করে এবং 1588 সালে তাদের স্বার্থ রক্ষার জন্য একটি দুর্গ নির্মাণ শুরু করে। প্রাথমিক দুর্গটি মাটির কাজ এবং কাঠের বেড়া দিয়ে নির্মিত হয়েছিল। 1640 সালে ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি গলের কৌশলগত গুরুত্ব বুঝতে পেরে পর্তুগিজদের কাছে থেকে দুর্গটি দখল করে। ডাচরা দুর্গের ব্যাপক সম্প্রসারণ এবং মজবুতকরণের প্রকল্প শুরু করে। তারা প্রবাল এবং গ্রানাইট দিয়ে বিশাল প্রাচীর, বুরুজ, র্যাম্পার্ট এবং গেট নির্মাণ করে। সো ভিউয়ার্স, কি অবস্থা? সো আমাদের যে গল ফোর্ট সেটার ভ্রমণ এখনও চলছে। তো এই মুহূর্তে আমি আছি জোয়ার্ড ব্যাস্টিয়নে। তো এর আগে আপনাদের আর একটা ব্যাস্টিয়ন আমি দেখাইছিলাম, যেটার নাম ছিল হচ্ছে অরোরা ব্যাস্টিয়ন, যেটা বেসিক্যালি ছিল ইস্টে। অ্যান্ড অরোরা নামটা আসছে একটা পূর্ব থেকে উদয়গামী একটা গ্রিক গড বা গডেসের থেকে। সো দিস টাইম উই আর হিয়ার ইন জোয়ার্ড ব্যাস্টিয়ন। এই জোয়ার্ড যে ব্যাস্টিয়নটা, এটা ছিল এই ডাচদের মেইন ডিফেন্সিভ পজিশন। এখান থেকেই তারা তাদের পুরা গল ফোর্ট এবং গল যে হারবার, এই হারবারটাকে তারা প্রোটেক্ট করতো। সো এটা যদি তারা হারায় ফেলে, দেন দেয়ার এন্টায়ার ফোর্ট ইজ লস্ট। সো এটার যে বিষয়টা, এখানে মূলত আমি বলছিলাম যে ব্যাস্টিয়নে একটা কামান থাকে না, আর অনেকগুলো থাকে। এখানে আপনারা দেখতেছেন যে পিছে কিছু কিছু হোল আছে, যেমন এই পিছের যে কামানটা, সেটা কিন্তু একদিকে ফেস করে আছে। আপনি দেখেন এই যে একটা যে ওপেনিং, এই ওপেনিংটা যে হোলটা, সেটা দিয়ে ফেস করে আছে। এরকম এখানে 8টা হোল আছে, টোটাল 8টা। আর একটা বিষয় ভিউয়ার্স, যে আমরা এই মুহূর্তে যে ক্লক টাওয়ারের এখানে কিন্তু আরও 3টা ব্যাস্টিয়ন আছে। তার মানে আমরা এর আগে যে ব্যাস্টিয়ন বা যে সিকিউরিটি সিস্টেম, এই ফোর্টের সিকিউরিটি সিস্টেমগুলো, যেগুলোতে মূলত তারা কামান রাখতো এবং কামানগুলোর কিছু ওপেনিং থাকতো, মানে ফায়ার হোল টাইপের থাকতো, যে দিক দিয়ে কামানগুলো হচ্ছে ফায়ার করতো। সো এর আগে হচ্ছে আমরা 2টা ব্যাস্টিয়ন দেখছি, একটা অরা ব্যাস্টিয়ন আর একটা হচ্ছে থোয়ার্ট ব্যাস্টিয়ন। আর এইখানে আছে আরও 3টা ব্যাস্টিয়ন, একটা হচ্ছে সান ব্যাস্টিয়ন, মুন ব্যাস্টিয়ন, আর একটা হচ্ছে স্টার ব্যাস্টিয়ন। সো বেসিকলি ওই ব্যাস্টিয়নগুলো পরে হয়েছে, আর এগুলো হয়েছে আরও আগে এই ব্যাস্টিয়নগুলো।
তো সাবসিকুয়েন্টলি আমরা যখন আরও আগাইতে থাকবো, তো আগাইতে আমরা আরও দেখবো যে কী কী বিষয়গুলো আছে এখানে। বাট ডাচ শাসমান আমলে গল্ফ ফোর্ট একটি ব্যস্ত বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে। দুর্গের কৌশলগত অবস্থান এটিকে সামুদ্রিক বাণিজ্যের রুটের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিণত করে, যা ইউরোপ, আরব এবং এশিয়ার ব্যবসায়ীদের আকর্ষণ করে। ডাচরা তাদের স্থাপত্য শৈলীর পরিবর্তন করে, যা স্থানীয় ঐতিহ্যের সাথে মিশে যায় এবং দুর্গের অন্যান্য নগর নকশায় প্রতিফলিত করে। এই যে পিছের যে ক্লক টাওয়ারটা দেখতেছেন আমার পিছে, এই ক্লক টাওয়ারটা বেসিকলি আমরা যে মরিসন কোম্পানির নাম শুনি, ব্রিটিশ কোম্পানি, বিখ্যাত ঘড়ির কোম্পানি। সো এটা কিন্তু বেসিকলি ঘড়ির ওই মরিসন কোম্পানির ক্লক। এবং আমরা যতটুক জানলাম সেটা হচ্ছে এটা মূলত গত 16শো শতাব্দীতে এখানে যে যখন ব্রিটিশরা আসে, ওই ব্রিটিশদের মধ্যে একজন ফিজিশিয়ান ছিল। ওই ফিজিশিয়ানটা বেসিক্যালি ছিল এখানকার যে লোকাল গভর্নর ছিল, ওই গভর্নরের ফিজিশিয়ান। এবং সে যখন মারা যায় তার সম্মানার্থে এই ঘড়িটা বানানো হয়, মরিসন কোম্পানির ঘড়ি। এটা কিন্তু বেসিক্যালি গল স্টেডিয়াম, গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আমাদের টাইগাররা কিন্তু এখানে অনেকবার খেলে হারছেও, গুহারাও হারছে, আবার জিতছেও। সো আমি এটা জানতাম না, বাট পরে খেয়াল করলাম যে এটা হচ্ছে গল ক্রিকেট স্টেডিয়াম, গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। 1796 সালে নেপোলিয়নিক যুদ্ধের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গল্ফ ফোর্টের নিয়ন্ত্রণ নেয়। ঔপনিবেশিক শক্তির পরিবর্তন সত্ত্বেও দুর্গটি একটি বাণিজ্যিক কেন্দ্র এবং সামরিক ঘাঁটি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটিশরা দুর্গে আরও কিছু পরিবর্তন আনে, তবে এর মূল কাঠামো বেশিরভাগই অক্ষত থাকে। ডাচ গল্ফ ফোর্ট একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং একটি প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র। দুর্গটি ভারত মহাসাগরের চমৎকার দৃশ্য প্রদান করে এবং শ্রীলঙ্কার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। গল থেকে আমরা ব্যাক করছি কলম্বোতে। আর ব্যাক করার টাইমে কোনো এসি বাস পাই নাই। আসার সময় যেরকম এসি বাস পাইছিলাম, বাট ব্যাক করার সময় কোনো এসি বাস নাই। সো আমাদের হাতে আর কোনো অপশন ছিল না রাদার দেন টু নন এসি বাসে ট্রাভেল করা ছাড়া পাবলিক বাসের এক্সপিরিয়েন্স বেশ ভালোই। এখানে এই পাবলিক বাস আমাদের দেশের মতোই অলমোস্ট, এবং এটা অনেকটা এই ইন্ডিয়ায় যে মুভিগুলোতে দেখায় পাবলিক বাসগুলো অনেকটা এরকম গান বাজতেছে এবং লোকজন দাঁড়ায় আছে, অনেকে বসে আছে। আর একটা বিষয় হচ্ছে আমাদের পাবলিক বাসগুলোতে যেমন আর কোরআনের আয়াত লেখা থাকে সামনে, এইখানে হচ্ছে তাদের বিভিন্ন হিন্দুদের যে দেবদেবী এবং গৌতম বুদ্ধের মূর্তি রাখা এই পাবলিক বাসগুলোর যে ড্রাইভারের উপরে একটা কম্পার্টমেন্টে এগুলো রাখা। সো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। স্টে টিউন ফর মোর।